এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বাবা, পলাশ শিকদার খেতে খেতেই জবাব দিল। কিছু বলবে? পৃথা কোনো ভনিতা ছাড়াই সরাসরি প্রশ্ন করল, তুর্য চৌধুরী কে বাবা? খাবারে হাত থেমে গেল পলাশ শিকদার, পিয়াস এবং পিয়ালের। সুপিয়া বেগম সবাইকে এতক্ষণ খাবার পরিবেশন করে নিজেও কেবল বসেছিল খেতে। এর মধ্যে হঠাৎ মেয়ের এমন অপ্রত্যাশিত প্রশ্নে তিনিও থমকে গেছেন। হৃদয়ে ভয়ের জন্ম নিল সুফিয়া বেগমের। তবে কি নিজের বান্ধবীর সাথে সম্পর্ক ধরে রাখতে মেয়ের অপরিণত বয়সের যে ভুল তারা করেছিল তা সামনে আসতে শুরু করেছে? তুর্য কি বলে দিয়েছি পৃথাকে সব? এখন মেয়েটার কি হবে? মেয়েটা কিভাবে নিবে সব কিছু? সুফিয়া বেগমের ভাবনার মধ্যেই মুখ খুলল পিয়াল। বড় ভাই আর বাবা এখনো অবধি পৃথার কথার পরিপ্রেক্ষিতে কোনো উত্তর না দিলেও সে চুপ রইতে পারল না। অধৈর্য হয়ে বোনকে প্রশ্ন করল, কেন? তুর্য চৌধুরীকে দিয়ে তোর কাজ কি? সে কিছু বলেছে তোকে? পিয়ালের প্রশ্ন শেষ হতে না হতেই পিয়াস মুখ খুলল, গম্ভীর কণ্ঠে শুধালো, তুর্য চৌধুরীর সাথে তোর কোথায় দেখা হয়েছে? অপ্রস্তুত হলো কিছুটা। তুর্যের সাথে দেখা, ঝগড়া, রাতে ফোন কলে কথা বলা, এসব যদি বলতে যায় তবে তাকেই বিপদে পড়তে হবে। তার ভাই আর বাপ মিলে পুঁতে দেবে এখানেই। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা, আমতামতা করে বলল, কলেজের সম্মুখে এক লোকের সাথে দেখা হয়েছিল। তিনি তার নাম বললেন তুর্য চৌধুরী। আমি চিনি না বলে জানাতেই সে বলল তোমার বাবা চেনে, তার কাছ থেকে আমার পরিচয় জেনে নিও। পলাশ শিকদার তাকালেন মেয়ের পানে, নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বললেন, আমি জানি না তুর্য চৌধুরী কে, এই নামে আমি কাউকে চিনি না। কথাটা শেষ করেই আবার খাওয়া শুরু করলেন বয়স্ক লোকটা। এমন ভাব যে সত্যিই সে চিনে না তুর্য চৌধুরী নামের কাউকে। পৃথা অবাক হলো কিছুটা। কেন যেন পিয়াস আর পিয়ালের তুর্যকে নিয়ে আগ্রহ দেখে তার মনে হয়েছিল ছেলেটাকে তার পরিবার চেনে, অথচ পলাশ শিকদার বেশ স্বাভাবিক ভঙ্গিতেই বলে দিল চিনে না। মনের কোণে প্রশ্ন জাগলেও তা প্রকাশ করল না পৃথা। হতে পারে তার পরিবার সত্যিই চিনে না তুর্যকে, ওই লোকটাই মিথ্যে বলেছে। এমনই আধ পাগল ব্রিটিশ লোক তুর্য চৌধুরী। পৃথা দ্রুত তার খাবার শেষ করে উঠে চলে গেল। এমনিও আজ সারাদিনের ঘটনায় তার খাওয়া দাওয়া মনোযোগ ছিল না কোনো, তাই একটু আগে ভাগে শেষ হয়েছে খাওয়া। অন্য সময় হলে হয়তো বাবা ভাইয়া কম খাচ্ছে কেন, খাবার নিচ্ছে না কেন, এত তাড়াতাড়ি উঠে যাচ্ছে কেন, এ নিয়ে হাজার খানেক প্রশ্ন তুলত। শেষে জোর করে চেয়ারে বসিয়ে গান্ডে পান্ডে গিলাতো। আজ অবশ্য তেমন কেউ কিছু না করায় বেশ চমকেছে পৃথা, তবে চুপচাপ সটকে পড়েছে। এখানে নিয়ে প্রশ্ন করা মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা। পরে দেখা যাবে তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে তাকে ধরে বেঁধে খাওয়ানো শুরু করেছে। পৃথা যেতেই পিয়াস এবং পিয়াল যেন হামলে পড়ল বাবার উপরে। এতক্ষণ তারা এখানে থেকে পৃথা সরার অপেক্ষাতেই ছিল। পিয়াস বেশ চিন্তিত সুরে বলল, বাবা, তুর্য পৃথার সামনে চলে এসেছে, এখন কি করব আমরা? পিয়াল অধৈর্য হয়ে উঠল, অধৈর্য কণ্ঠে বলল, ও যদি একবার ওদের বিয়ের কথাটা বলে দেয় পুথুকে, তখন কি হবে? সুফিয়া বেগম অধৈর্য হয়ে উঠলেন আরও, ভয়ার্ত কণ্ঠে বললেন, ছেলেটা যদি কোনো ক্ষতি করে দেয় আমার মেয়ের। পলাশ শিকদার বুঝলেন নিজের স্ত্রী এবং ছেলেদের ব্যাকুলতা, তবে তার মধ্যে তেমন একটা বিচলিত ভাব দেখা গেল না, বরং বেশ থমথমে কণ্ঠে তিনি বললেন, বিষয়টা নিয়ে ভাবতে দাও আমাকে। বেলা গড়িয়েছে কিছুটা, চারদিকটা সূর্যের ফুটফুটে উজ্জ্বল আলোয় ভরে উঠেছে। ঘড়ির কাঁটায় টিকটিক করে জানান দিচ্ছে সকাল 9টা। পৃথার কলেজের সময় হয়ে এসেছে। মেয়েটা খেয়ে দিয়ে কলেজের উদ্দেশ্যে তৈরি হয়ে বেরিয়ে এলে নিজের কক্ষ থেকে, কিন্তু কক্ষ আসতেই মুখোমুখি হলো পলাশ শিকদারের। ওই অবশ্য নতুন কিছু নয়, পৃথার কলেজে যাওয়ার সময় প্রায়ই পলাশ শিকদার বসে থাকেন বসার কক্ষে। মাঝে মাঝে পত্রিকা পড়ে, আবার মাঝে মাঝে টিভিতে খেলা বা নিউজ দেখে। তার ব্যবসার কাজ এখন বেশিরভাগই দুই ছেলেই সামলায়। মাঝে মাঝে শুধুমাত্র ব্যবসায় একটু উকি দিতে যান তিনি। ওই প্রায় দিনের মতোই আজও বসার কক্ষের সোফায় বসে পত্রিকা পড়ছিলেন। তবে মেয়েকে আসতে দেখে তিনি পত্রিকা থেকে চোখ ঘুরিয়ে তাকালেন মেয়ের পানে, থমথমে কণ্ঠে প্রশ্ন করলেন, কোথাও যাচ্ছ?
পৃথা ভরকে গেল খানিকটা। সে যে প্রতিদিন এই সময়ে কলেজ যায় তা তো জানে তার বাবা। তাছাড়া এই মুহূর্তেও তার শরীরে কলেজের পোশাক, আবার পিঠে ব্যাগ, তারপরও জিজ্ঞেস করছে কেন। পৃথা নিজের ভরকানো ভাব প্রকাশ করলো না বাবার সম্মুখে। নমনীয় কণ্ঠে বলল, কলেজে বাবা। পলাশ শিকদার মেয়ের দিকে থেকে চোখ ঘুরিয়ে আবার তাকালো পত্রিকার পানে। আদেশের সুরে বলল, আজ কলেজে যেতে হবে না তোমাকে। পৃথা আশ্চর্য হলো, বাবা তাকে কলেজে যেতে বারণ করছে। অবিশ্বাস্য। সে মাঝে মাঝে কলেজে না যেতে চাইলেও বাবার ধমকের জোরে উড়ে চলে যেতে হয় কলেজে, অথচ আজ কিনা সে নিজে বলছে কলেজ যেতে হবে না। পৃথা অবাক কণ্ঠে প্রশ্ন করল, কেন? আমি বলছি তাই। পৃথাও আর কথা বাড়ালো না। বাবা যখন একবার কলেজে যেতে বারণ করেছে সে যাবে না। এমনিতেও কলেজে যেতে হবে না শুনে বেশ খুশি হয়েছে মেয়েটা। রোজ রোজ কলেজে যেতে হবে না তার, শুধুমাত্র বাপ ভাই এদের ভয়ে যেতে হয়। আজ যাক, তাও বাবা বারণ করেছে। পৃথা বাবার সম্মুখ থেকে কেটে পড়ল দ্রুত। বাবার যদি আবার মত বদলে যায়? না না, বাবার মত বদলানোর আগেই ঘরে গিয়ে কলেজের পোশাক পাল্টে ফেলতে হবে। প্রায় ঘণ্টাখানেক পৃথার কলেজের সম্মুখে দাঁড়িয়ে অপেক্ষা করল তুর্য। কত মেয়ে এলো গেল, অথচ তার বইয়ের দেখা নেই। বাড়ির সম্মুখে আরুষকে দাঁড় করিয়ে রেখেছিল যে যখনই পৃথা এখান থেকে যাবে তাকে খবর দিতে। আরুষ রাস্তায় দেখা পায়নি মেয়েটার। তারা ভেবেছিল আজ হয়তো আরুষ রাস্তার পাশে দাঁড়ানোর আগে পৃথা কলেজে চলে গেছে, তাই দুজন মিলে চলে গেল সোজা কলেজে। অথচ এখানেও মেয়েটার খোঁজ নেই কোনো। পৃথাদের ক্লাসও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তবে কি ফাঁকিবাজ মেয়েটা কলেজে আসেনি? হয়তো আসেনি। তুর্যের মেজাজ গরম হলো। সে সকাল থেকে একটাবার বইয়ের মুখটা দর্শনের জন্য হাপিত্তেশ করে মরছে, আর মেয়েটা কলেজেই এলো না। তুর্যের রাগ লাগলো। ইচ্ছে হলো বউকে যদি ঠাটিয়ে একটা থাপ্পড় মেরে গাল লাল করে দিত। তবে পরক্ষণে নিজের চোখ মুখ শক্ত হয়ে উঠল তুর্যর। ক্ষিপ্ত দৃষ্টিতে সেই তাকালো নিজের হাতের পানে। ঠাটিয়ে চর সে কাকে মারবে? তার বউকে? একবার না জেনে থাপ্পড় মেরে দিয়েছিল বলে কি সে আবার মারবে? এ পৃথিবীতে তুর্যের বাচ্চা বউকে মারার অধিকার সে কাউকে দেয়নি, এমনকি নিজের হাতকেও না। তুর্য ব্যস্ত হাতে নিজের পকেট ঘেটে মোবাইলটা বের করলো। দ্রুত কল লিস্ট কল করলো পৃথাকে। একটু সময় অতিবাহিত হতেই ওপাশ থেকে এক সুমিষ্ট নারী কণ্ঠ তাকে জানান দিল নাম্বারটি ব্যস্ত আছে। তুর্যর কপালে ভাঁজ পড়ল। তার মুরগির বাচ্চার মতো বউটা আবার কার সাথে কথা বলছে? তাছাড়া কারোর সাথে কথা বলে তো ওয়েটিং বলবে, ব্যস্ত আছে তো বলবে, কেটে দিলে বা ব্লক লিস্টে ফেললে। পৃথা তার কল কেটে দিয়েছে বলেও তো মনে হলো না। তবে কি মেয়েটা তার নাম্বার ব্লক লিস্টে ফেলেছে? তুর্যর সন্দেহ হলো। ছেলেটা তড়িঘড়ি করে আবার কল লাগালো পৃথার নাম্বারে। না, এবারও একই কথা বলছে। তুর্যের সন্দেহ গাঢ় হলো। সে নিজের মোবাইলে থাকা অন্য সিম দ্বারা কল করলো পৃথাকে। এইবার কল ঢুকলো কোনো বাধা ছাড়াই। এর মানে পৃথা তার ওই নাম্বারটা ব্লক লিস্টেই ফেলেছে। ক্রোধ জাগলো তুর্যের, মস্তিষ্কটা ফুটে উঠল টকবগিয়ে। কত বড় সাহস এই নারী তার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে! তুর্যের ক্রোধের মধ্যেই কলটা ধরল পৃথা। সাথে সাথেই বাজকাই কণ্ঠে চেঁচিয়ে উঠল তুর্য। হুঙ্কার দিয়ে বলল, এই বেয়াদব মেয়ে, আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলার সাহস তোমাকে কে দিয়েছে? তুর্যের বাজখাই কণ্ঠে কেঁপে উঠল পৃথা। তবুও দমে গেল না মেয়েটা। ঢোক গিলে বলল, এতে আবার সাহসের কি আছে? আমার মোবাইল, আমার হাত, আমার ইচ্ছা, যাকে খুশি ব্ল্যাক লিস্টে ফেলবো। আপনার কি? তুর্য আরও তেতে গেল। দাঁতে দাঁত চেপে বলল, আমাকে ব্ল্যাক লিস্টে ফেলে তুমি আবার কথা বলছো? তোমার জিহ্বা টেনে ছিঁড়ে নেব বেয়াদব মেয়ে। ব্যাস, সাথে সাথেই তুর্যের ভেতর থেকে তার আরেকটা সত্তা যেন তার থেকেও দ্বিগুণ খেপে গেল। তাকে শাসিয়ে বলল, তোকে কে সাহস দিয়েছে আমার বউয়ের জিহ্বা টেনে ছিঁড়ে নেওয়ার? আয়, তোরটা ছিঁড়ি আগে। নিজের সাথে নিজের যুদ্ধে চুপসে গেল তুর্য। এই মেয়েটার নিকট আসলেই তার কেমন সব গুলিয়ে যায়। একটু শান্তিমতো রাগও দেখাতে পারে না। মস্তিষ্ক পৃথার উপর ক্রোধিত হলেও হৃদয় তাকে সান্ত্বনা দিয়ে বলে, আহ, শান্তি শান্তি, মুরগির বাচ্চার মতো বউ তোর, তারপর এতটা রাগ দেখানো তোর প্রকৃতি বিরুদ্ধ। হৃদয়টা সর্বদা বেইমানি করে তুর্যের সাথে। অবস্থান আর তার বুকের মধ্যে, অথচ সমর্থন বইয়ের প্রতি। এই জীবনে তুর্যের ক্রোধের শিকার কত লোকিত হলো, এবং তার আশেপাশের পরিবেশে রাগচটা বদমেজাজি হিসেবে পরিচিত ছিল ছেলেটা। কিন্তু আজ মাত্র একটা মেয়ের সম্মুখে সে অসহায়। এও কি বিশ্বাসযোগ্য? তপ্ত নিঃশ্বাস ফেল তুর্য। ক্রোধ কমিয়ে শুধালো,
কলেজে আসনি কেন? হঠাৎ তুর্যের কণ্ঠ নরম হতে দেখে অবাক হলো পৃথা। এই মাত্র না লোকটা হুঙ্কার ছাড়লো, এর মধ্যে আবার ভেজা বিড়াল সেজে গেল। পৃথা অবাক কণ্ঠই প্রশ্ন করলো, আপনি না এই মাত্র বাঘের মতো গর্জন ছাড়লেন, হঠাৎ বিড়ালের মতো মিউ মিউ কেন করছেন? তুর্য অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, পুরুষ মানুষ বাহিরে যতই বাঘ থাকুক, বউয়ের সম্মুখে আসলে সে বিড়ালি হয়ে যায়। পৃথা বিভ্রান্ত হলো, কি বলছে এই পুরুষ, কে বাঘ আর কেই বা বউ? পৃথা ভ্রুকুচকে শুধালো। মানে? তুর্য এড়িয়ে যেতে চাইলো পৃথার প্রশ্ন, কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে সে বলল, ওসব বাদ দাও, এখন বলো আজ কলেজে কেন আসনি? তুর্যের নরম কণ্ঠে পরিপ্রেক্ষিতে পৃথা আরও ক্রোধ দেখালো না, নরম কণ্ঠে বলল। বাবা যেতে দেয়নি। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, তা দিবে কেন? তোমার রাজাকার বাপের আবার আমার সুখ সহ্য হয় না। কথাটা শেষ করেই বুকে হাত দিল তুর্য। এখন শান্তি লাগছে। বউকে কিছু বলতে পারবে না তাতে কি হয়েছে, বউয়ের বাপ ভাইদের তো বলতে পারবে। পৃথা কিছু বলার আগেই তুর্য আবার বুকে হাত দিয়ে বলল, তার সাথে আবার জুটেছে তোমার আলবদর এবং আলশামস ভাই দুইটা। পৃথা ফুঁসে উঠল। এই লোক যখন তখন তার বাবা ভাইদের অপমান করা শুরু করে দেয়, ব্রিটিশ লোক একটা। পৃথা কিছুটা ঝাঁঝালো কণ্ঠেই বলল, একদম আজে বাজে কথা বলবেন না। আমার বাপ ভাইরা রাজাকার, আল বদর আল শামস কোনোটাই নয়, বরং আপনি ব্রিটিশ। 1947 সালে আমাদের দেশ থেকে পালানো ব্রিটিশদের ফেলে যাওয়া বাচ্চা আপনি। তুর্য যেন আকাশ থেকে মাত্রই টুপ করে পড়ল, অবাক হওয়ার ভান ধরে বলল, ছি ছি মুরগির বাচ্চা, আমার মতো একটা নিরীহ হাঁসের বাচ্চাকে তুমি এভাবে বলতে পারলে? এসব কথা বলার আগে তোমার বুকটা একটু কাঁপলো না? পৃথা এই লোকের অভিনয় দেখে আর আশ্চর্য না হয়ে পারল না। মিনিটে মিনিটে ভুল বদলায় এই আধপাগল লোক। পৃথা কপাল টান টান করল, কাটকাট কণ্ঠে বলল, না কাঁপেনি। আমার বাপ ভাইকে রাজাকার আল বদর আল শামস বলতে আপনার যেমন বুক কাঁপেনি, তেমনি আমারও আপনাকে ব্রিটিশ বলতে একটু বুক কাঁপেনি। তুর্যের চক্ষুদ্বয় ছোট ছোট হলো, থমথমে কণ্ঠে বলল, বাহ, বাপ ভাই মিলে ভালোই তো আমার বিরোধিতা করতে শিখিয়েছে। যাক, ব্যাপার না, আমিও দেখি এরা আর কি কি করতে পারে। দিন শেষে ওই রাজাকারদের আমার মতো মুক্তি সেনাদের হাতেই পরাস্ত হতে হবে, দেখে নিও। পৃথা অবাক হলো, অবাক কণ্ঠেই বলল, আপনি মুক্তি সেনা? হ্যাঁ, আপনি তো ঘসেটি বেগমের বংশধর, যাকে সুখে থাকতে ভূতে কিলায়। নিজের স্বাধীন দেশকে পরাধীন করতে উঠে পড়ে লাগেন আপনারা। তুর্য চিন্তায় পড়ল, খুব একটা ভুল পৃথা বলেনি। সেদিন বিয়ের আসরে বউ তার ছিল এবং স্বাধীনও ছিল, কিন্তু সে কি করলো? সেদিন বিয়ের আসরে বউকে ত্যাগ করে পরাধীনতার শিকলে আবদ্ধ করে চলে গেল দূর দেশে। আর এখন সেই শিকল কেটে আবার বউকে স্বাধীন করার কত প্রচেষ্টা নাই চালাচ্ছে। তুর্য ভাবুক ভঙ্গিতেই বলল, এই প্রথম তুমি একটা সত্যি কথা বললে। পৃথা মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, আমি সব সময়ই সত্যি বলি। তা না হয় বুঝলাম, এখন একটা কাজ করো তো, তাড়াতাড়ি আমার বাসায় চলে এসো। তুর্যের কথায় ভাঁজ পড়ল পৃথার কপালে, ভ্রুকুচকে শুধালো, আপনার বাসায় আমি কেন যাব? তুর্য ভাবলেশহীন নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, দেখবো তোমায়, দেখতে ইচ্ছে করছে ভীষণ, চলে এসো তাড়াতাড়ি। পৃথা ভরকালো কিছুটা, কেমনভাবে তাকে অধিকার নিয়ে বাসায় যাওয়ার কথা বলছে পুরুষটা। সে কি তুর্যের বিয়ে করা বউ নাকি যে বললেই যেতে হবে? তাছাড়া পুরুষ মানুষকে লাই দিলেই লাই পেয়ে যায়, মাথায় উঠে নাচতে শুরু করে, যেমন এই পুরুষ শুরু করেছে। 2 দিন একটু কথা বলেছে, তাও ভালোভাবে না, তাতেই এখন অধিকার বোধ নিয়ে বাসায় যেতে বলছে। পৃথা কপালে ভাঁজ ফেলল, তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনি বললেই যেতে হবে আমাকে, যাব না আমি আপনার বাসায়। তুর্য চোখ মুখ কুঁচকে ফেলল। সে ঠিক জানতো এই নারী তার আদেশকে সরাসরি না দ্বারা প্রতিহিত করবে, এই ছাড়া তো আর কাজ নেই কোনো। তাই তো মনের ভিতরে আগে থেকে সকল হুমকি ধামকি সাজিয়ে রেখেছে তুর্য। ছেলেটা হুমকির স্বরে পৃথাকে বলল, তুমি আমার বাসায় আসবে নাকি আমি তোমার বাসায় চলে আসব, কোনটা? থামল তুর্য, আবার বলল, আমি তোমার বাসায় আসলে কিন্তু তোমার বাপ ভাইকে ধরে ধরে বলবো তুমি এখানে আমাকে আসতে বলেছ। আমি কিছুতেই আসতে চাইছিলাম না,
কিন্তু তোমার নাকি আমাকে অনেক দেখতে ইচ্ছে করছে, তাই জোর করে এনেছো। পৃথা বোকা বনে গেল। এসব কথা সে কখন বলল? ছেলেটা বানিয়ে বানিয়ে কেমন মিথ্যা বলছে। পৃথা চোখ বড় বড় করে বলল, আমি এসব কথা কখন বললাম? মিথ্যাবাদী লোক একটা। সে তুমি জানো, আর আমি জানি, আর কেউ তো আর জানে না। পৃথা তেতে গেল, কটমট করে বলল, বাবা তাহলে ঠিকই বলছে, কিন্তু আপনি আমাকে মিথ্যা বলে ঘুরিয়েছেন। তুর্য ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল। তোমার বাবা আমাকে নিয়ে আবার কি বলেছে? পৃথা অতটা ভাবল না, সরল মনে জবাব দিল, বাবা বলেছেন তিনি আপনাকে চেনেন না, অথচ আপনি সেদিন গাড়িতে বলেছিলেন আমার বাবা আপনাকে ভালোভাবে চেনে। তুর্যের কপালের ভাঁজ হালকা হলো। সে তো আগে থেকেই জানতো এই কথা। ওই প্রথম সে যেদিন শ্বশুরের সাথে তার সাক্ষাৎ হলো সেদিনই তো সে বলেছিল রাজাকাররা ভালো মানুষ চিনে না। এই আর নতুন কি? তুর্য পৃথার কথায় ততটা পাত্তা দিল না। মেয়েটাকে আবার হুমকি দিয়ে বলল, আমার বাসায় আসবে নাকি আমি তোমার বাসায় আসব? গাড়িতেই আছি আমি। গাড়িটা আমার বাসার সম্মুখে না থামিয়ে সোজা তোমার বাসার সম্মুখে থামাবো বলে দিলাম। পৃথা ভয় পেয়ে গেল। এই আতপাগল লোক যদি একবার তার বাড়িতে চলে আসে তাহলে তো বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যাবে। তারপর যদি আবার ওইসব বানিয়ে বানিয়ে মিথ্যে বলে তবে তো আজ মরতে হবে নির্ঘাত। পৃথা তাড়াহুড়ো করলো, ব্যস্ত হয়ে বলল, আমি আসছি, এক্ষুনি আসছি। তুর্য বাঁকা হাসলো, হাত ঘড়ির পানে একবার তাকিয়ে বলল, তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করছি তোমার। কথাটা বলেই কল কাটল তুর্য। পৃথা পড়ল মহাচিন্তায়। ভয় তো বলে দিল সে যাবে, কিন্তু তুর্যের বাসায় যেতেও কেমন ভয় ভয় লাগছে। অত বড় ফ্ল্যাটে মাত্র 2জন পুরুষের বসবাস, সেখানে একা একটা মেয়ে যাবে। যদি ওরা খারাপ কিছু করার চেষ্টা করে পৃথার সাথে, যদিও মেয়েটার মনে হচ্ছে না তুর্য এমন কিছু করতে পারে, তবুও এই অতি আধুনিক সভ্যতায় বিশ্বাস করতে কে আছে? দীর্ঘদিনের অতি অপরিচিত মানুষগুলো হুট করে নিজের রূপ বদলে নিতে দুইবার ভাবে না। সেখানে তুর্য তো অপরিচিত এক পুরুষ, আবার না গিয়েও উপায় নেই কোনো। ছেলেটা একবার এই বাড়িতে চলে আসলে বিপদ বাড়বে বই কমবে না। মনের মধ্যে একরাশ চিন্তা নিয়ে উঠে দাঁড়ালো পৃথা। কলেজ ব্যাগের মধ্য থেকে মরিচ গুলিয়ে রাখা একটা স্প্রে বোতল রাখলো তার ব্যাগে। নিজের নিরাপত্তার জন্য ব্যাগে সর্বদা এই মরিচ গোলানো স্প্রে রাখে পৃথা। আজও সে বোতল নিয়ে নিল নিজের নিরাপত্তার জন্যই। যদি তুর্য বা আরুষ তার সাথে অপ্রত্যাশিত কিছু করার চেষ্টা করে তবে সে এর প্রয়োগ করবে। মনের মধ্যে আকাশ পাতাল ভাবতে ভাবতে নিজের কক্ষ থেকে বেরিয়ে এলো মেয়েটা। বসার কক্ষে এসে এসে আবারও মুখোমুখি হলো বাবার। সেই যে লোকটা এখানে বসেছে আর ওঠেনি। পৃথাকে দেখেই ভ্রু কুচকালেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে প্রশ্ন করলেন, আবার কোথায় যাচ্ছ? পৃথা অপ্রস্তুত হলো, আমতামতা করে বলল, এই তো সামনের বিল্ডিংয়ে। আমার নতুন এক বান্ধবী ওই বিল্ডিংয়ে বাসা ভাড়া নিয়েছে। কলেজে গেলাম না, ঘরে একা একা বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম ওর বাসা থেকে ঘুরে আসি একটু। পলাশ শিকদার মেয়েকে সন্দেহ করলেন না, উল্টো তিনি চাইছিলেন মেয়ে এই মুহূর্তে ঘরের বাইরে যাক। আবার বাইরে গেলে যদি তুর্যের সাথে দেখা হয়ে যায় সেই ভয়ে কলেজে যেতে দেয়নি। তবে সামনের বিল্ডিংয়ে যেতে তো বাধা নেই, সেখানে তুর্য আসবে কোথা থেকে? প্রথমেই একবার ভাবলেন মেয়েকে এমনি যেতে দিবে, কিন্তু পরক্ষণে কী ভেবে আবার সোফায় ছেড়ে উঠে দাঁড়ালেন লোকটা। পৃথাকে উদ্দেশ্য করে বললেন, চলো আমি দিয়ে আসছি তোমাকে। পৃথা চমকালো, ভয়ে ডানা বাঁধলো তার হৃদয়ে। বাবা তাকে দিয়ে আসতে যাবে। কোনোভাবে যদি পলাশ শিকদার একবার টের পেয়ে যায় পৃথা মিথ্যা বলেছে, সে কোনো বান্ধবীর বাড়িতে নয় বরং এক অপরিচিত পুরুষের ফ্ল্যাটে যাচ্ছে, তখন কি হবে? পৃথার গলা শুকিয়ে এলো। মেয়েটা আটকাতে চাইলো নিজের বাবাকে, জোরপূর্বক হেসে বলল, তোমার যেতে হবে না বাবা, এই তো সামনের বিল্ডিংয়ে যাব আমি। তুমি আবার শুধু শুধু কষ্ট করতে যাবে কেন? পলাশ শিকদার তাকালেন মেয়ের পানে, গম্ভীর কণ্ঠে বললেন, আমার সাথে এসো, নয়তো যেতে হবে না তোমাকে। পৃথা পড়ল মহাবিপাকে। না গিয়েও তো উপায় নেই, তাহলে তুর্য এখানে চলে আসবে। আর বাবাকেও যদি এখন বলে সে যাবে না তবে নিশ্চয়ই তার বাবা সন্দেহ করবে। বান্ধবীর বাড়িতে বাবার দিয়ে আসা নিয়ে আসা তো আর অস্বাভাবিক কিছু নয়। সেখানে বাবা যাবে শুনেই যাব না বলাটা মোটেই বাঞ্ছনীয় নয়। অগত্যা পৃথাকে তার বাবার প্রস্তাবে রাজি হতে হলো। মনের মধ্যে একরাশ ভয় নিয়ে চলল সে বাবার সাথে। নিজেদের বাসার পরে 3টা বিল্ডিং রেখে 4র্থ বিল্ডিংয়ের সম্মুখে এসে থামলো পৃথা। ঢোক গিলে পলাশ শিকদারকে বলল, চলে এসেছি বাবা, এই বিল্ডিংয়েই আমার বান্ধবীদের বাসা।
পলাশ শিকদার মেয়ের কথায় সত্যতা পেলেন। এই বিল্ডিংটা তো তাদের বাসার কাছেই, ধরতে গেলে সামনেই। তিনি আর ঘাটলেন না বিষয়টা নিয়ে। বিল্ডিংয়ের সম্মুখে দাঁড়িয়ে মেয়েকে বললেন, তুমি ভিতরে যাও তাহলে, আমি আসছি এখন। পৃথা এক প্রকার নিঃশ্বাস আটকে বাবাকে প্রশ্ন করল, তুমি ভেতরে যাবে না বাবা? না। পলাশ শিকদারের এক অক্ষরে উত্তর। পৃথা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তার বাবা অন্তত এখানে এসে একটা কাজের কাজ করলো। পলাশ শিকদার একবার বিল্ডিংয়ের ভেতরে গেলেই তো পৃথা ধরা পড়ে যেত বাজেভাবে। আর তারপর সোজা উপরে। পৃথা ঠোঁট টেনে একটু হাসলো, নম্রভাবে বলল, আচ্ছা, আমি ভেতরে যাচ্ছি। পৃথা বাক্যের সমাপ্তি ঘটিয়েই দ্রুত ঢুকে গেল বিল্ডিংয়ের ভেতরে। পলাশ শিকদারও আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে চলে এলেন নিজ বাড়িতে। বসার কক্ষে ঢুকতেই দেখতে পেলেন পিয়াস এবং পিয়াল বসে রয়েছে সোফার উপরে। তাদের সাথে সুফিয়া বেগমও রয়েছেন। সকলের চোখে মুখে চিন্তার ছাপ। বাবাকে আসতে দেখে পিয়াস উঠে দাঁড়ালো, চিন্তিত কণ্ঠে শুধালো, হুট করে কল করে আসতে বললে কেন? কোনো সমস্যা হয়েছে কি? পিয়াসের কথা শেষ হতে না হতেই পিয়াল বলল, ওই তুর্য চৌধুরী আবার কোনো সমস্যা করেছে নাকি বাবা? পলাশ শিকদার একবার সূক্ষ্ম দৃষ্টিতে তাকালেন স্ত্রী সন্তানের পানে, অতঃপর থমথমে কণ্ঠে বললেন, আমি পৃথার আবার বিয়ে দেব। পলাশ শিকদারের কণ্ঠে তোলা প্রতিটি ধ্বনি যেন বিস্ফোরণ ঘটালো উপস্থিত সকলের মধ্যে। পিয়াস গোল গোল চোখে তাকালো বাবার পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি? পলাশ শিকদার পরপর আবার একটা বিস্ফোরণ ঘটালেন বসার কক্ষে। সোফার উপর বসতে বসতে বললেন, আজ সন্ধ্যায় পাত্রপক্ষ দেখতে আসবে পৃথাকে। সব ঠিকঠাক থাকলে কাল আকদ। সুফিয়া বেগম, পিয়াস, পিয়ালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে পলাশ শিকদার এসব? পৃথার আবার বিয়ে দেবে? পিয়াস হতবুদ্ধি সম্পূর্ণ হয়ে পড়ল। বাবাকে এতদিন সে বেশ বিচক্ষণ মানব বলেই জানত, কিন্তু আজ সে এ কেমন সিদ্ধান্ত নিয়েছে? পিয়াস হতবাক স্বরে বলল, এসব কি বলছো বাবা? পৃথার আবার বিয়ে? আজই পাত্রপক্ষ দেখতে আসবে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? পলাশ শিকদার তাকালেন ছেলের পানে, গম্ভীর কণ্ঠে বললেন, আমার মতো ঠিক আছে পিয়াস, এছাড়া আর উপায় নেই কোনো। তুর্য চৌধুরী ইতিমধ্যে পৃথার সম্মুখে চলে এসেছে। এখন যদি মেয়েটাকে এসে সবকিছু বলে দেয় তখন কি হবে ভেবেছো? বাবার সবগুলো কথা মন দিয়ে শুনল পিয়াস এবং পিয়াল। কেন যেন সে পলাশ শিকদারের সিদ্ধান্তের সাথে একমুখ হতে পারছে না তারা। অতীতে তার পিতা মাতার একটা ভুলের কারণে পৃথার জীবনটা আজ এই মোড়ে এসে দাঁড়িয়েছে। মাত্র 10 বছর বয়স ছিল মেয়েটার। কোনো বাবা সেই বয়সে কিভাবে একটা মেয়ের বিয়ে ঠিক করে, তাও 20 বছরের এক যুবকের সাথে? সে তো তুর্য বিয়ে না মেনে চলে গিয়েছিল বলে পৃথা বেঁচে গিয়েছিল। আর যদি তুর্য তখন বিয়েটা মেনে নিত তখন কি হতো পৃথার? 10 বছর বয়সে একটা মানুষের না আসে শারীরিক পরিপক্কতা আর না আসে মানসিক পরিপক্কতা, সেখানে তাদের বোন এমন এক বৈবাহিক সম্পর্ককে কিভাবে টেনে নিয়ে যেত সারা জীবন। বাবা মায়ের এমন কর্মে মাঝে মাঝে রাগ হয় পিয়াস এবং পিয়ালের। শুধুমাত্র তাদের সম্মান করে বিধায় মানুষ দুটোর মুখের উপর বলতে পারে না কিছুই। আর তাছাড়া তারা এই 7 বছরে নিজের বাবা মায়ের কৃতকর্মের জন্য অনুতপ্ততা দেখেছে। যারা নিজেরাই অনুতপ্ত হয়ে গুমড়ে গুমড়ে মরে প্রতিনিয়ত, তাদের আর কি বলা যায়? কিন্তু এখন আবার কি শুরু করেছে পলাশ শিকদার? বহুদিন আগে নিজেদের কর্মকে ধূলিসাৎ করার জন্য আবার একই খেলায় মেতে উঠতে চাইছে। পিয়াল কিছুটা ক্ষেপে গেল বাবার উপর। সদ্য 21 বছরে পদার্পণ করা যুবক পিয়াল, বয়সের ভারে শরীরে রক্ত টকবগে তার। পিয়াল কিছুটা ক্ষিপ্ত কণ্ঠে বাবার উদ্দেশ্যে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার বাবা? কিসের বিয়ে? একবার বিয়ে বিয়ে খেলায় মেতে আমার বোনটার জীবন নষ্ট করেছো। এখন আবার কি চাইছো তুমি? তাছাড়া তালাক। এইটুকু বলতেই হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল পিয়াস। বয়সের ভারে সে বেশ বুদ্ধিমান এবং বিচক্ষণ বটে। তাছাড়া বাবা মাও ভক্ত বেশ। পিয়াস বেশ ঠান্ডা কণ্ঠেই বলল, বাবা, পৃথার বিয়ে দেওয়া ছাড়া কি আর ওকে তুর্যের থেকে বাঁচানোর কোনো উপায় নেই? ওকে তো আমরা অন্য কোথাও পাঠিয়ে দিতে পারি। পলাশ শিকদারের থমথমে মুখশ্রী, গম্ভীর কণ্ঠে তিনি বললেন, তোমার কি মনে হয় ওকে কোথাও পাঠিয়ে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুর্য পৃথার আর খোঁজ করবে না। সেটা যদি ঢাকা থেকে রাজশাহী চলে আসতে পারে পৃথার খোঁজে, তবে অন্য কোথাও যেতে পারবে। মনে রাখবে, লোহা লোহা কাটে। তেমনি পৃথাকে একবার বিয়েটা দিয়ে দিলে তুর্য আর কিছু করতে পারবে না। সুফিয়া বেগম এতক্ষণ বসে বসে শুনছিলেন স্বামী সন্তানের কথা। তার ভীষণ বলতে ইচ্ছে হচ্ছিল, তাহলে পৃথাকে ওর কাছে দিয়ে দাও।
তুর্য যখন ওকে ফিরিয়ে নিতে চাচ্ছে, মেয়েটাকে খুঁজতে খুঁজতে এত দূর চলে এসেছে, আমাদের উচিত ওদেরকে এক করে দেওয়া। হাজার হলেও মা তো কোনো মাই চায় না তার মেয়ের সংসার ভাঙুক। মনে মনে এত কথা বলেও সাহস করে স্বামীকে বলতে পারলেন না কিছুই, কারণ মেয়ের জীবনের এই অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী তিনি। বহুদিন আগে নিজের বান্ধবীর সাথে সম্পর্কটা গাঢ় করার জন্য বান্ধবীর ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে আবদারটা সুফিয়া বেগমই করেছিলেন। তপ্ত নিঃশ্বাস ফেললেন মহিলা, একটু সাহস জুগিয়ে স্বামীকে বললেন, ওদের তো এখনো তালাকও হয়নি, এর মধ্যে মেয়েটা অন্যত্র বিয়ে দেওয়ার কথা ভাবাটা অন্যায় নয় কি? পলাশ শিকদার তাকালেন স্ত্রীর পানে, থমথমে কণ্ঠে বললেন, অন্যায়? কিসের অন্যায়? অন্যায় তো করেছিল ওই তুর্য, আমার মেয়েকে বিয়ের আশ্রয় ফেলে গিয়ে। বিয়ের দিনই সে নিজের স্ত্রীকে ত্যাগ করেছিল। 7-7টা বছর আমার মেয়েটার কোনো খোঁজ খবর রাখেনি। একটা বারের জন্য জানতে চাইনি আমার মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে। এতগুলো বছর পর আজ এসেছে আমার মেয়েকে বউ বলে দাবি করতে, বউকে নিতে। থামলেন পলাশ শিকদার, আবার বললেন, আমি মানলাম ভুলটা আমাদের ছিল। 20 বছরের একজন তরতাজা পুরুষের সাথে 10 বছরের এক কন্যার বিয়ে দেওয়া ছিল আমাদের চরম ভুল। তাই বলে ও আমার মেয়েকে ফেলে যাবে? আমার মেয়েটা তো কোনো দোষ করেনি। এমনকি ও তখন বিয়ের মানেটা ভালোভাবে বুঝতেই শেখেনি। ওর জন্য, শুধুমাত্র ওর জন্য আমার মেয়েটাকে কত কি সহ্য করতে হয়েছে, এলাকা পর্যন্ত ছাড়তে হয়েছে আমাদের। তারপরও সবটা মেনে নিয়েছিলাম। পৃথা জীবনে অতীতের কিছুই সামনে আনিনি ওর। কিন্তু এখন তুর্য সে কোথা থেকে জুটলো? আবার বউ বলে দাবি করছে আমার মেয়েকে। এতদিন কোথায় ছিল সে? কই, আমার মেয়ের খারাপ সময় তো তাকে পাশে দেখিনি আমি। যাক, ধরে নিলাম বিয়ের দিন ঘটনায় রেগে চলে গিয়েছিল, নিজের পাশে একজন নাবালিকা মেয়েরকে মানতে পারেনি। কিন্তু তারপর কেন ও এই 7টা বছর আমার মেয়ের খোঁজ খবর নিল না? ও অন্তত একটা কল করে মাফ চাইতে পারতো সবার থেকে। একবার বলতে পারতো ও বিয়েটা মেনে নিয়েছে। তাহলে তো আর আমার মেয়েটাকে সমাজের চোখে ছোট হতে হতো না। সমাজ, পরিবার বাজে মন্তব্য করার সুযোগ পেত না। পলাশ শিকদার থেমে গেলেন, আবারও একটু সময় নিয়ে আবার বললেন, আমি সেই ছেলের হাতে আমার মেয়েকে কখনোই তুলে দেব না যে ছেলে আমার মেয়েকে বিয়ের আসরেই ত্যাগ করেছিল। পলাশ শিকদারের প্রতিটি কথা সত্যি, এরপরে আর কিছু বলার থাকে না কারোরই। তবুও পিয়াস বলল, তাই বলে তালাকহীন একটা মেয়েকে তুমি অন্যত্র বিয়ে দিতে পারো না বাবা। এমনি ওদের বিয়ের রেজিস্ট্রি হয়নি, তখন পৃথার বয়স ছিল মাত্র 10 বছর। এত অল্প বয়সে বিয়ের আইন বহির্ভূত। সুফিয়া বেগম ইতস্তত করলেন, আমতা আমতা করে বললেন, তবুও তালাকের একটা ব্যাপার আছে, শরীয়ত মোতাবেক তো বিয়ে হয়েছিল ওদের, তাই না? পলাশ শিকদার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন স্ত্রীর পানে, তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তা আমি বুঝে নেব। তালাক দিয়েই আমি বিয়ে দেব আমার মেয়ের। তবে পাত্রপক্ষ আজ সন্ধ্যায় পৃথাকে দেখতে আসবে, তা জেনে রেখো। পৃথা দাঁড়িয়ে আছে তুর্যের ফ্ল্যাটের দরজার সম্মুখে। ভেতরে ঢুকবে নাকি ঢুকবে না দ্বিধাদ্বন্দ্ব ভুগছে মেয়েটা। পৃথা দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই খুলে গেল দরজাটা। মেয়েটা প্রথমে ভড়কে গেল, পরক্ষণে সামলে নিল নিজেকে। চোখ তুলে সম্মুখ পানে তাকিয়ে দেখলো তুর্য হাসি মুখে দাঁড়িয়ে আছে। পৃথা আমতা আমতা শুরু করলো, তবে সে কিছু বলার আগে তুর্য বলল, এত দেরি করলে কেন? সেই কখন থেকে তোমার অপেক্ষা করছি। পৃথা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, আপনার সাথে কথা বলার বড় জোর 15 মিনিটের মধ্যে এসেছি আমি, এটা দেরি? তুর্য মৃদু হাসলো, অতঃপর বলল, তোমার অপেক্ষার কাটানো প্রতিটা মুহূর্ত যে কতটা ব্যথাদায়ক তা যদি তুমি একটাবার বুঝতে, তবে আর আমাকে কোনো প্রশ্ন করতে না। কথার ইতিতে গিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলল ছেলেটা। দরজা থেকে সরে গিয়ে আবার বলল, এসো, ভিতরে এসো। পৃথা ভিতরে গেল। কাঁধ ব্যাগটা বসার কক্ষের সোফায় রাখতেই তাকে তাড়া দিল তুর্য। ছটফটে কণ্ঠে বলল, বসবে পরে, আগে রান্নাঘরে চলো। পৃথা ভ্রু কুচকালো, সন্ধিহান কণ্ঠে বলল, রান্নাঘরে কেন যাব? আমি কিন্তু রান্না টান্না একদম পারি না। আপনি যদি আমাকে এখানে রান্না করার উদ্দেশ্যে এনে থাকেন, তবে বলে রাখি আপনি ভুল স্থানে ভুল কার্যক্রম চালাতে চাইছেন। পৃথার কথায় তুর্য শরীর দুলিয়ে হাসল। রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, তোমাকে রান্না করতে হবে না, আমি রান্না করব। তুমি চেয়ে চেয়ে শুধু দেখবে। এসো তাড়াতাড়ি। পৃথা অবাক হলো, অবাক সুরেই প্রশ্ন করল, আপনি রান্না করতেও পারেন? পারি তো, ইংল্যান্ডে যখন ছিলাম তখন তো একা একা রান্না করেই খেয়েছি। পৃথা হাসলো তৎক্ষণাৎ, মুখে হাত দিয়ে বলল, আপনি ইংল্যান্ডে থাকতেন, তবে আপনাকে ব্রিটিশদের বংশধর বলে ভুল করিনি তো। তুর্য শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, মৃদু হেসে বলল,
তুমি কখনো ভুল করনি। যা ভুল ছিল আমার ছিল, আর তার শাস্তিও ভোগ করছি ভীষণ বাজেভাবে। পৃথার ওষ্ঠের হাসি উবে গেল। নরম দৃষ্টিতে সে তাকালো তুর্যের পানে, কোমল কণ্ঠে শুধালো, কি ভুল করেছিলেন আপনি? তুর্য হাসল আবারও, ভীষণ সূক্ষ্মভাবে এড়িয়ে যেতে চাইল পৃথার প্রশ্নটা। একটা ঝুড়িতে কিছু চাল নিয়ে সে হাতে ধরিয়ে দিল মেয়েটার, মুখ বাঁকিয়ে বলল, আমি রান্না করব, আর তুমি শুধুমাত্র বসে বসে খাবে তা তো চলবে না। চালটা ধুয়ে নিয়ে এসো তাড়াতাড়ি। পৃথা কথা বাড়ালো না আর, বাধ্য মেয়ের মতো চাল ধুতে শুরু করলো। খানিক সময়ের ব্যবধানে চাল ধোয়া শেষ করে মেয়েটা খেয়াল করলো তুর্য একটা ছুরি দিয়ে সবজি কাটছে। পৃথা এগিয়ে গেল সেদিকে, তুর্যকে বলল, দিন, আমি করছি, আপনি বরং রান্না চাপান। তুর্য সাথে সাথে নাকচ করে দিল পৃথার এ প্রস্তাব। সবজি কাটতে কাটতে বলল, তার কোনো প্রয়োজন নেই, পরে দেখা যাবে সবজির বদলে ছুরি নিজের হাতে চালিয়ে দিয়েছো। পৃথার দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে মানল না তুর্যের কথা, বরং ছেলেটার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে বলল, সরুন, আমি কাটছি। তুর্য এবার আর কিছু বলল না। সবজি কাটার দায়িত্ব সে পৃথাকে দিয়ে গেল রান্নার দিকে। মেয়েটা সবজি কাটছিল আর চোখে দেখছিল তুর্যকে। চুলার আঁচে ছেলেটার ফর্সা মুখটা কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে। কপালে বিন্দু বিন্দু ঘামের উৎপাত দেখা যাচ্ছে, আবার মাঝে মাঝে ঠোঁট কামড়ে রান্নার অবস্থা পর্যবেক্ষণ করছে। পৃথা যেন তুর্যের এই রূপেই হারিয়ে গেল মুহূর্তেই। মুগ্ধ হলো তার দৃষ্টি। এতদিন ঝগড়ায় নিজের ক্রাশ খাওয়াকে দমিয়ে রাখলেও আজ আর পারল না। ছোটোখাটো একটা ক্রাশ খেয়ে বসলো তুর্যের উপরে, আর সাথে বেখেয়ালিতে নিজের হাতটাও কেটে বসলো অবশেষে। সে সত্যি তুর্যকে দেখতে গিয়ে সবজির বদলে হাতেই ছুরি চালিয়ে দিয়েছে। তবে খুব বেশি কাটার আগেই লাফিয়ে দূরে সরে গেল মেয়েটা। কণ্ঠে তুলল আহমূলক ব্যথাতুর ধ্বনি। হকচকালো তুর্য চুলার দিক থেকে পাশ ফিরে তাকিয়েই দেখল পৃথার বাম হাত কেটে লাল রক্তের আভাস দেখা দিয়েছে। অস্থির হয়ে উঠল ছেলেটা। দ্রুত এলো পৃথার নিকট। মেয়েটার কাটা হাতখানা ধরে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে দেখি। তুর্যের আকস্মিক স্পর্শে কিছুটা অপ্রস্তুত হলো পৃথা। সে নিজের হাতটা সরিয়ে নিতে চাইল ছেলেটার হাত থেকে। আমতা আমতা করে বলল, কিছু হয়নি। হাত নিয়ে পৃথার মোড়ামুড়িতে বিরক্ত হলো তুর্য। চোখ গরম করে সে তাকালো মেয়েটার পানে। চুপসে গেল পৃথা, আর নিজের হাত টানাটানি করলো না। তুর্য কিছুটা সময় নিয়ে বিচলিত ভঙ্গিতে পর্যবেক্ষণ করলো পৃথার হাতের আঙ্গুলটা, অতঃপর হুট করে কিছু না বলে কক্ষ থেকে বেরিয়ে গেল। খানিক সময় অতিবাহিত হতেই আবার হন্তদন্ত হয়ে ফিরল হাতে প্রাথমিক চিকিৎসার একটি বাক্স নিয়ে। পৃথার মুখোমুখি দাঁড়িয়ে বলল, হাতটা দাও তাড়াতাড়ি, ওষুধ লাগাতে হবে। পৃথা অবাক হলো। সামান্য একটুই তো কেটেছে। বেশি কাটার আগেই হাতটা সরিয়ে ফেলেছিল মেয়েটা। এইটুকু কাটায় আবার কি ওষুধ লাগাবে? তাছাড়া এসব ওষুধ পথ্যের পুরো বিপরীতে চলাচল পৃথার। এই ওষুধ নামক পদার্থটা দুই চোখে সহ্য করতে পারে না সে। তার উপর এই ওষুধ কাটা স্থানে লাগালে জ্বলবে। পৃথা নিজের হাতটা দিল না, বরং আরও গুটিয়ে নিল। ঢোক গিলে বলল, এসবের আবার কি প্রয়োজন? এইটুকু তো কেটেছে। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো পৃথার পানে, অতঃপর নিজ থেকেই মেয়েটার হাতটা টেনে নিল নিজের দিকে। বাক্স থেকে ওষুধ বের করতে করতে বলল, তা আমি বুঝে নিব, ছোট মানুষ তুমি, এত বুঝতে হবে না তোমাকে। তুর্য নিজ দায়িত্বে পৃথার হাতে ওষুধ লাগাতে শুরু করলো। সাথে সাথেই হাত জ্বলে উঠল মেয়েটার। হাতটা একটু টেনে কণ্ঠে ব্যথাতুর ধ্বনি তুলে বলল, আহ, লাগছে। তুর্য নিজের হাত থামিয়ে দিল। ওষুধ লাগানো বন্ধ করে চোখ তুলে তাকালো পৃথার পানে। মেয়েটা কেমন চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। গোলাপি রাঙা নরম কোমল ওষ্ঠজোড়া কাঁপছে তিরতিরিয়ে। পৃথার ব্যথায় যেন ব্যথা পাচ্ছে তুর্যের হৃদয়। কষ্ট হচ্ছে ছেলেটার। বুকের মধ্যে অস্থিরতা বেড়ে চলছে ক্রমশ। তুর্য আর ভাবল না। নিজের ব্যগ্রতা নিয়ে ওষ্ঠ গোল করে ফু দিতে শুরু করলো পৃথার হাতে। পিটপিট করে আঁখি ধয় মেলে তাকালো পৃথা। নিজের সম্মুখের পরিস্থিতি অবলোকনে আশ্চর্য হলো ভীষণ। গোল গোল করে চোখে সে তাকালো তুর্যের পানে। তুর্য আলতোভাবে পৃথার হাতে ফু দিচ্ছে আর ওষুধ লাগাচ্ছে। তুর্যের মুখ থেকে নিষ্কৃত বায়ুর স্পর্শে যেন দাঁড়িয়ে যাচ্ছে মেয়েটার শরীরের প্রতিটি লোমকূপ। শির দ্বারা বেয়ে নামতে শুরু করেছে শীতল রক্ত স্রোত। এই কেমন অনুভূতি, এই কেমন ভালো লাগা! হৃদয়টা যেন প্রশান্তিতে চেয়ে আছে।
পৃথার সকল ব্যথা যেন সুখে পরিণত হচ্ছে এই মুহূর্তে। এমন কেন হচ্ছে? তবে এদের এই সুখকর মুহূর্তটা বোধহয় সহ্য হলো না কারো। আরুষ এসে উকি দিল রান্নাঘরের দরজায়, মিহি কণ্ঠে ডাকলো, স্যার। আরুষের ডাকে ধ্যান ভাঙল পৃথা এবং তুর্য উভয়েরই। হঠাৎ তুর্যের হাতে নিজের হাত থাকা অবস্থায় আরুষকে এভাবে দেখে অপ্রস্তুত হলো পৃথা। ছিটকে দূরে সরে গেল সে। তুর্য বিরক্ত হলো, দাঁতে দাঁত চেপে তাকালো আরুষের পানে, কটমট করে বলল, আসার আর সময় পেলি না বেয়াদব। ঢোক গিল আরুষ, আমতা আমতা করে বলল, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি স্যার, কিন্তু জরুরি একটা কথা ছিল, তাই না এসেই পড়লাম না। তুর্যের কপালে ভাঁজ পড়ল। হতে পারে আরও সত্যি কোনো জরুরি কথা বলতে এসেছে। কালই তো গোলাগুলি লাগলো, কিন্তু সেসব কথা তো আর পৃথার সামনে বলা যাবে না। তুর্য নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল, আমার রুমে অপেক্ষা কর, আসছি আমি। রুমে যেতে হবে না স্যার, এখানেই বলছি। তুর্যের কপালের ভাঁজ গাঢ় হলো। এখানে বলার মতো জরুরি কথা তবে কি হতে পারে? থমথমে কণ্ঠে তুর্য প্রশ্ন করল, কি কথা? এলোমেলো দৃষ্টি ফেলল আরুষ, আগ্রহী কণ্ঠে বলল, স্যার, আমার খাবারটাও কি আপনি রান্না করবেন, নাকি আমি বাইরে খেয়ে নেব? তুর্যের মেজাজ বিগড়ালো ভীষণভাবে। এটা আরুষের জরুরি কথা। বইয়ের সাথে কত সুন্দর একটা সময় অতিবাহিত করছিল, তার মধ্যে এই উদ্ভট জরুরি কথা বলতে এসেছে বেয়াদবটা। তুর্য ব্যস্ত হয়ে আশেপাশে তাকালো, হাতের কাছে একটা কাঠের খুন্তি পেয়ে তা তুলে নিল অতি দ্রুত। গভীর ক্রোধে সে খুন্তিটা ছুঁড়ে মারল আরুষের পানে, দাঁতে দাঁত চেপে বলল, তোর 3 দিনের খাবার বন্ধ, বেটা মির্জাফরের বংশধর। আরুষ দ্রুততার সাথে খুন্তিটা ক্যাচ করলো, বোকা বোকা কণ্ঠে বলল, 3 দিন আমি না খেয়ে কিভাবে থাকবো স্যার? শুকিয়ে শুটকি হয়ে যাব। তুর্যের ক্রোধ এবার আকাশ ছোঁয়া। এই ছেলেটা যে বোকা নয় তা সে জানে। বোকা হলে তো আর তার সাথে কাজ করার সুযোগ পেত না, কিন্তু ছেলেটা তার সম্মুখে এলেই কেমন বোকা বোকা কথা তোলে। তুর্য চেঁচিয়ে উঠল, ধমকের সুরে বলল, আমার চোখের সামনে থেকে দূর হ আহাম্মক, তোকে যেন আমি আমার চোখের সামনে না দেখি। তুর্যের ধমকে কেঁপে উঠল আরুষ। দেরি না করে চটজলদি সে বেরিয়ে এলো তুর্যের ফ্ল্যাট থেকে। তুর্য এই মুহূর্ত যে পরিমাণ রেগে আছে তাতে তাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে পারে। যান বাঁচানো ফরজ, আগে নিজের প্রাণ বাঁচানো, তারপর অন্য কিছু। অবশ্য আজকের মতো যতটুকু প্রতিশোধ নিয়েছে এতটুকুই যথেষ্ট। সবসময় তাকে শুধু মির্জাফরের বংশধর বলে মুখে ফেনা তুলে ফেলে। এবার সেও মির্জাফরের বংশধরের মতোই তুর্যের প্রেমে ব্যাগরা দিয়ে এসেছে। এতদিনের পর একটু শান্তি লাগছে আরুষের প্রাণে। আরুষ চলে যেতেই তুর্য আবার আগের রূপে ফিরে এলো, তবে এবার সে ওই সবজি টবজি বাদ দিয়ে নামলো বিরিয়ানি রান্নার কর্মে। যে সবজির জন্য তার বউয়ের হাত কাটলো, আজ সে সবজি সে খাবেই না। পৃথাকে আর কোনো কাজে হাত লাগাতে দিল না তুর্য। মেয়েটা আগ বাড়িয়ে কোনো কাজে হাত লাগাতে গেলেও ধমকে থামিয়ে দিল, হুঙ্কার তুলে বলল, হাত কেটে শান্তি হয়নি, এবার গলা কাটতে চাইছো নাকি? তুর্যের এমন তর্জন গর্জনে আর কোনো কাজে হাত লাগালো না পৃথা, শুধুমাত্র উকি ঝুঁকি মেরে বার কয়েক তাকালো বিরিয়ানি রান্নার পানে। তুর্য রান্নার কাজ সামলাতে সামলাতেই পৃথাকে বলল, খিচুড়ি, বিরিয়ানি, গরুর মাংস, পায়েস এগুলো শিখে রেখো, আমার প্রিয় খাবার এগুলো। পৃথা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, আপনার প্রিয় খাবারের রান্না শিখে আমার কাজ কি? তুর্য ঠোঁট কামড়ে হাসলো, পৃথার পানে একটু ঝুঁকে বলল, ভবিষ্যতে আমাকে রেঁধে খাওয়াবে, তোমার হাতের রান্না খাওয়ার জন্য জিহ্বা আমার উতলা হয়ে পড়েছে। পৃথা মুখ বাঁকিয়ে বলল, ওই উতলাই হবে, শুধু খেতে আর পারবেন না। তুর্য হাসলো একটুখানি, পৃথার কথার জবাব দিন না আর কিছুটা সময় নিয়ে মনোযোগ দিয়ে রান্না শেষ করলো সে। অতঃপর একটা প্লেট নিয়ে রান্নাঘরে পৃথাকে বিরিয়ানি ধরিয়ে দিল, উদ্গ্রীব কণ্ঠে বলল, ঝটপট খেয়ে বলো তো কেমন হয়েছে। পৃথা নিজেও ভীষণ উদ্গ্রীব হয়ে উঠেছিল তুর্যের রান্নার স্বাদ নেওয়ার জন্য। সে মেয়ে হয়েও এখন রান্নার জানে না, অথচ একটা ছেলে হয়েও তুর্য রান্নাতে পটু। ছেলেটা কেমন রান্না করে সে বিষয়ে আগ্রহ তো জাগবেই। পৃথা দেরি করলো না, ঝটপট হাত ধুয়ে হাত লাগালো বিরিয়ানিতে। এক লোকমা মুখে দিতে চমকে গেল মেয়েটা। বাহ, দারুণ স্বাদ তো, একদম রেস্টুরেন্টের মতো। পৃথা লাফিয়ে উঠল, তুর্যকে বাহবা দিয়ে বলল, আপনি এত ভালো রান্না করতে পারেন জানা ছিল না। আপনার ভবিষ্যৎ স্ত্রী নিশ্চয়ই অনেক ভাগ্যবতী।
তুর্য হতাশার নিঃশ্বাস ফেলল, বিড়বিড়িয়ে বলল, কিন্তু সেই ভাগ্যবতী নারী তো আমার কাছে ধরাই দিতে চাইছে না। পৃথা শুনল না তুর্যের বলা কথাগুলো। সে মনোযোগ দিল বিরিয়ানিতে। খেতে খেতে হঠাৎ মেয়েটার মনে পড়ল সময়ের কথা। সে এ বাড়িতে এসেছে, নিশ্চয়ই বাড়ির মানুষ চিন্তা করছে, কিন্তু কল তো দিল না কেউই, নাকি দিয়েছে কিন্তু সে টের পায়নি। পৃথার চিন্তা হলো এতক্ষণ সে বাড়ির বাহিরে, বাবা ভাইরা যদি আবার বকাবকি করে। মেয়েটা কোনো রকমে নাকে মুখে বিরিয়ানি শেষ করে উঠে দাঁড়ালো, হাত ধুয়ে তড়িগড়ি করে তুর্যকে বলল, আমি এখন আসি, অনেকক্ষণ বাসা থেকে এসেছি, বাবা বকবেন। কথাটা বলেই ব্যস্ত পায়ে কক্ষ ত্যাগ করলো পৃথা। তুর্য এলো পিছু পিছু। মেয়েটা ততক্ষণে বসার কক্ষের সোফা থেকে ব্যাগটা তুলে কাঁধে ঝুলিয়েছে। তুর্য ওষ্ঠ ফাঁকা করলো কিছু বলার জন্য, তবে তাকে থামিয়ে দিল পৃথা। আসছি বলে তড়িঘড়ি করে হাঁটা ধরল দরজার দিকে। তবে দরজা পর্যন্ত যেতেই কি মনে করে থমকে দাঁড়ালো। পিছু ফিরে আমতা আমতা করে বলল, তাড়াতাড়ি খেয়ে নেবেন। কণ্ঠে তোলা বাক্যের সমাপ্তি ঘটিয়ে আর 1 সেকেন্ডের জন্য দাঁড়ালো না পৃথা। তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল। যাক, তার বউ অন্তত তার খবর রেখেছে, মনে রেখেছে তার খাওয়ার কথা। এই মুহূর্ত এর থেকে বেশি আর কি চাই। দিন গড়িয়ে সন্ধ্যা প্রায়। আকাশে সূর্যটা হেলে পড়েছে এক কোণে, রক্তিম বর্ণ ধারণ করে সে প্রায় ডুবু ডুবু। তুর্য ড্রয়িং রুমে বসেই ল্যাপটপে কি যেন করছিল। এর মধ্যেই কোথা থেকে হন্তদন্ত হয়ে হাজির হলো আরুষ। হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, সর্বনাশ হয়ে গেছে। তুর্য আরুষের পানে তাকালো না, ল্যাপটপের পানে দৃষ্টি রেখেই বলল, দুপুরে তুই আমার যে সর্বনাশ করেছিস, এর থেকে বেশি সর্বনাশ হয়েছে। আরুষ বিচক্ষণ ভঙ্গিতে মাথা নাড়ালো, কণ্ঠে জোর দিয়ে বলল, আলবাত হয়েছে। সর্বনাশ, সর্বনাশ, বিধ্বংসী সর্বনাশ হয়ে গেছে। তুর্য ভ্রু কুঁচকে তাকালো আরুষের পানে, থমথমে কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? আপনার শ্বশুর কোনো এক শিয়ালের সাথে আপনার মুরগির বাচ্চার মতো বউয়ের বিয়ে ঠিক করেছে। তুর্য চমকালো, থমকালো। কি বলল আরুষ এটা? পৃথার অন্য কারোর সাথে বিয়ে? যে মেয়েকে অন্য কারোর সাথে সে কল্পনা পর্যন্ত করতে পারে না, তার বিয়ে? তুর্যের বুকের ভেতরটা মুচড়ে উঠল। সে ভেবেছিল পলাশ শিকদার বা পৃথার পরিবার তাকে মানবে না, ঝামেলা করবে, কিন্তু বিয়ে পর্যন্ত যাবে এই কথা সে কল্পনাও করেনি। তাছাড়া পৃথার সাথে তার তালাক হয়নি। তালাকহীনা একটা মেয়ের বিয়ে ঠিক কিভাবে হলো? তুর্যের চোয়াল শক্ত হলো, চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করলো মুহূর্তেই। হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাঁড়ালো সে, দাঁতে দাঁত চেপে বলল, কোন রাজাকারের এত সাহস আমার বউকে বিয়ে দিবে? আমি তুর্য চৌধুরী আজ এই মুহূর্তে আমার শ্বশুরের বিরুদ্ধে বউ উদ্ধার যুদ্ধের ঘোষণা দিলাম। থামলো তুর্য, আবার বলল, বউকে তো আমি পেয়েই ছাড়বো, বউ মুক্তির সংগ্রামেও নামবো। বেহায়া যখন হয়েছি, বেহায়া আরও হব, তবুও বউকে এই রাজাকারের হাত থেকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। তোদের যার কাছে যা আছে তা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড় আরুষ। তুর্যের কথা শুনে আরুষ তড়িঘড়ি করে নিজের প্যান্টের পকেটে হাত ঢুকালো। 2 পকেট তন্ন করে খুঁজে পকেটের পাতলা কাপড় বাইরে বের করে রাখলো। অসহায় কণ্ঠে বলল, আমার কাছে আপাতত কিছুই নেই স্যার। তুর্যের মেজাজ বিগড়ালো আরও। দাঁতে দাঁত চেপে আরুষকে বলল, তুই আছিস কেন? তুইও নাই হয়ে যা। আরুষ ঠোঁট উল্টালো, একটু সময় নিয়ে বলল, আমি না গেলে কিভাবে স্যার? আমি নাই হলে আপনি কার মাথায় নুন রেখে বড়ি খাবেন? রোজ রোজ মারামারি করে কার ঘাড়ে দোষটা পাবেন? তুর্য ফুঁসে উঠল, তেড়ে গেল আরুষের পানে, ক্রোধিত কণ্ঠে বলল, আমি তোর মাথায় নুন রেখে বড়ই খাই? নিজের দোষ তোর ঘাড়ে চাপাই? দাঁড়া, তুই আজ তোর ঘাড়সহ মাথাটাই রাখবো না বেয়াদব। আরুষ আঁতকে উঠল, ভয়ে ছিটিয়ে গেল মুহূর্তেই। তুর্যের ক্রোধ সম্পর্কে সে জানে বেশ ভালোভাবেই। এবার যদি ছেলেটা সত্যি সত্যি ক্রোধে ভূতের ন্যায় তার ঘাড় মটকে দেয়, তখন কি হবে? এই অল্প বয়সে বিয়ের আগেই অক্কা পেতে হবে। আরুষের নিজের উপর নিজের রাগ লাগলো। কে বলেছিল তাকে এমন বেফাঁস মন্তব্য করতে? অবশ্য দোষটা তার নয়, তার চরিত্রে কোনো কালেই এই বেফাঁস মন্তব্য করার গুণটি ছিল না। এটা এসেছে তুর্যের সহচার্যে থাকতে থাকতে। তুর্যের বাতাস লেগেছে তার শরীরে।
আরুষের ভাবনার মধ্যেই সে খেয়াল করলো তুর্য চোখ লাল করে তার নিকটে চলে এসেছে আর একটু হলেই গলাটা টিপে দিবে। আরুষ ভয়ে দৌড় দিল তুর্যের সম্মুখ থেকে। এক দৌড়ে গিয়ে থামলো ফ্ল্যাটের বাহিরে। তুর্য চেঁচিয়ে উঠল, গলা বাড়িয়ে বলল, এখন কোথায় পালাচ্ছিস? মীর জাফরের বংশধর, দাঁড়া বেয়াদব। আরুষকে আর পায়কে, সে নিজের যান বাঁচাতে পালিয়েছে। তুর্য ছেলেটার পিছু পিছু দৌড় দিতে গিয়েও থেমে গেল। মাথায় আবার চড়াও হলো পৃথার বিয়ের ব্যাপারটা। তার রাজাকার শ্বশুরটা যে এত বড় রাজাকারিটা করবে বুঝতে পারলে এতটা সময় সে কখনোই নিত না। তুর্য ভেবেছিল আগে পৃথার কাছাকাছি যাবে, একটু করে মেয়েটার মনে তার জন্য ভালোবাসার সৃষ্টি করবে, তারপর না হয় সব কিছু খুলে বলবে। একবার পৃথার মনের নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারলে নিশ্চয়ই মেয়েটা নিজে থেকেই তার কাছে চলে আসতো। তখন কারোর সাথে তার যুদ্ধ বিগ্রহে জড়াতে হতো না তুর্যকে। শ্বশুরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে তার চোখে অন্তত খারাপ হতে হতো না। সম্পর্ক ভালো থাকতো, বউও পেয়ে যেত। কিন্তু তার শ্বশুরটা সব পরিকল্পনায় জল ঢেলে দিল দারুণভাবে। এখন আর উপায় নেই, যেভাবেই হোক বউকে অতি দ্রুত নিজের কাছে নিয়ে আসতে হবে। যুদ্ধ বিগ্রহে জড়িয়ে হলেও বউকে নিজের করে নিতে হবে। তুর্যের ভাবনার মধ্যে ফ্ল্যাটের দরজা গলিয়ে শুধুমাত্র মাথাটা ঢুকিয়ে দিল আরুষ। আশেপাশে চোখ বুলিয়ে বলল, স্যার আপনি কি আবার আমাকে তাড়া করবেন নাকি আমি ভিতরে আসবো? তুর্য তাকালো আরুষের পানে। আপাতত এই ছেলেটার উপরে যতটুকু ক্রোধ ছিল গিলে নিল। একে তো সে পরে দেখে নেবে, আগে বইয়ের বিয়ের আটকে নিক। তুর্য চড়া গলায় বলল, ভিতরে আসতে হবে না তোকে, গার্ডসদের তৈরি থাকতে বল, আমি বেরোবো। আরুষ আর কথা বাড়ালো না, মাথা নাড়িয়ে নিঃশব্দে চলে গেল সে। মাগরিবের আজান পড়েছে বেশ অনেকক্ষণ। নামাজের পরপরই পৃথাদের ঘরে বেশ কিছু জনমানবের আগমন ঘটেছে। যদিও পৃথা এখনও এই জনমানবের কাউকেই চিনে না বা কেন এসেছে জানে না। তাকে এ বিষয়ে বলেনি কেউ, সেও জিজ্ঞাসা করেনি। যদিও ভিতরে ভিতরে মেয়েটা একটু কৌতূহল অনুভব করেছিল যে এই সময় কারা এসেছে, কেন এসেছে তা ভেবেই কিন্তু জিজ্ঞেস করেনি কাউকে। পরে এরা গেলে না হয় জানা যাবে এদের পরিচয়। ঘরে একটু বেশি মানুষের প্রাদুর্ভাব উপলব্ধি করে নিজ কক্ষেই বসেছিল পৃথা। এর মধ্যেই সুফিয়া বেগম হন্তদন্ত হয়ে ঢুকলেন সে কক্ষে। পৃথাকে তাড়া দিয়ে বললেন, সেদিন শপিংয়ে গিয়ে কালো একটা শাড়ি এনেছিলিস না? শাড়িটা সুন্দর ভীষণ। ওই কালো শাড়িটা পরে নে, আর সাথে হালকা পাতলা একটু সেজে নে তো তাড়াতাড়ি। পৃথা আকস্মিক মায়ের এমন তোড়জোড়ে অবাক হলো। কোথা থেকে এসে হুট করে বলছে শাড়ি পরতে। মেয়েটা কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, এই রাত বিরতে আমি আবার শাড়ি পরে কি করব মা? আর হুট করে তুমি আমাকে শাড়ি বা পরতে বলতেছো কেন? সুফিয়া বেগম আমতামতা শুরু করলেন। মেয়েকে সে কিভাবে বলবেন যে তার বাবা হুট করেই তার বিয়ের তোড়জোড় চালাচ্ছেন। মেয়েকে না বলে কয়ে তালাকহীনা মেয়ে দেখানোর পর পাত্রপক্ষ বাড়িতে এনে তুলেছেন ইতোমধ্যে। সুফিয়া বেগম চুপ রইলেন কিছুক্ষণ, অতঃপর তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, তোর বাবা তোকে বিয়ে দিতে চাচ্ছেন, বাইরের পাত্রপক্ষ এসেছে তোকে দেখতে, তাই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। পৃথা এতক্ষণে বুঝল হঠাৎ ঘরে অপরিচিত জনমানবের আগমনের কারণ। সবটা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মেয়েটার। তার বিয়ে, পাত্রপক্ষ বাড়িতে পর্যন্ত চলে এসেছে, অথচ সে কিছুই জানল না। জীবন তার, বিয়ে তার, অথচ তারই মতামত নেওয়া হলো না। একবার জিজ্ঞেস পর্যন্ত করা হলো না, তুই কি চাস, কেমন ছেলে পছন্দ তোর। পৃথার পরিবার তার সাথে এত বড় বেইমানিটা করতে পারলো। তাছাড়া এত তাড়াতাড়ি বিয়ে কিসের? এখন পর্যন্ত বিয়ের বয়স হয়েছে পৃথার, মাত্র তো 17 বছর হলো মেয়েটার। বান্ধবীদেরও বিয়ে হয়নি। পৃথা সমর্থন করতে পারল না বাবা মায়ের এই সিদ্ধান্তকে। প্রতিবাদী কণ্ঠে বলল, কিসের পাত্রপক্ষ আর কিসের বিয়ে? আমি এখন কোনো বিয়ে টিয়ে করবো না। সুফিয়া বেগম ব্যস্ত হলেন। মেয়ের নিকটে গিয়ে বললেন, এমন করে না মা, তোর বাবা তোর ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন। পৃথা গলা বাড়ালো, স্থান কাল পাত্র ভুলে বলল, ভালো? কিসের ভালো? একটা মেয়েকে না জানিয়ে হুট করে পাত্রপক্ষকে বাড়িতে এনে বলছো শাড়ি পরে নে, এটা কোনো ভালো কার্য? থামলো পৃথা, ধরা গলায় বলল, আমার মতামতের কি কোনো দাম নেই মা? তোমরা আমাকে একটাবার জিজ্ঞেস না করে কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত নিলে? আমার বিয়ে, অথচ আমি জানি না। পৃথার চিৎকার চেঁচামেচির মধ্যেই কক্ষে এলেন পলাশ শিকদার। মা মেয়ের পানে একবার দৃষ্টি নিক্ষেপ করে বললেন, চিৎকার চেঁচামেচি জুড়েছ কেন? বসার কক্ষে মানুষ রয়েছেন,
তাদের সম্মুখে আমার মান সম্মান নষ্ট না করলে হচ্ছে না তোমাদের? বাবাকে দেখে গলার আওয়াজ একটু নিভে এলো পৃথার। বাবাকে সে ভয় পায় ভীষণ, কিন্তু তাই বলে আজ ভয় পেয়ে বসে থাকলে তো চলবে না। তার বাবা তো এমন ছিলেন না, কখনো তার উপরে জোর জবরদস্তি করে কোনো সিদ্ধান্তকে চাপিয়ে দেয়নি। হ্যাঁ, শাসন করেছে, কিন্তু তাই বলে তার মতামতকে অবহেলা করেনি। তাহলে আজ কেন এমন করছে? পৃথা কিছুটা নরম কণ্ঠে বাবাকে বলল, আমার তো এখনো পড়াশোনা শেষ হয়নি বাবা, বিয়ের বয়সটাও হয়নি, এর মধ্যে বিয়ে কিসের? আমি কোনো বিয়ে করব না বাবা। পলাশ শিকদার শীতল দৃষ্টিতে তাকালেন মেয়ের পানে, থমথমে কণ্ঠে বললেন, ভরসা রাখো আমার উপর। তোমার খারাপ হবে তেমন কোনো সিদ্ধান্ত আমি কখনোই নেব না। আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। থামলেন পলাশ শিকদার, আবার বললেন, ধরে নাও বহুদিন আগে তোমার বাবা বড় কোনো ভুল করেছিল, সেই ভুল সংশোধনের আজ নেমেছেন তিনি। তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, বসার কক্ষে ওরা তোমার জন্য অপেক্ষা করছে। কথাগুলো কোনো মতে শেষ করে ব্যস্ত পায়ে মেয়ের কক্ষ ত্যাগ করলেন পলাশ শিকদার। ঢুকরে কেঁদে উঠল পৃথা, কান্না বিজড়িত কণ্ঠে মাকে বলল, আমি কোনো বিয়ে করব না মা, তুমি বাবাকে বোঝাও একটু, তুমি বোঝালে বাবা নিশ্চয়ই বুঝবেন। সুফিয়া বেগম মেয়েকে আগলে নিলেন নিজের সাথে, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদছো কেন পাগলি মেয়ে? দেখতে আসলেই কি বিয়ে হয়ে যায় নাকি? আগে পাত্রপক্ষ তোকে দেখবে, পছন্দ হলে তারপরে এতে বিয়ে। পৃথার কান্না তবুও থামল না। সুফিয়া বেগম নিজের থেকে ছাড়িয়ে নিলেন মেয়েকে, খুঁজি খুঁজি কালো শাড়িটা বের করে দাঁড়ালেন পৃথার সম্মুখে, তাড়া দিয়ে বললেন, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নে তো, ওনারা যেহেতু বাড়ি পর্যন্ত এসেছে, মেয়েকে তো দেখাতেই হবে। আমাদের মান সম্মানটা অন্তত রক্ষা কর মা, তারপর না হয় আমি তোর বাবাকে বুঝাবো। পৃথা কান্না থামালো একটু, মায়ের পানে তাকিয়ে শুধালো, তুমি সত্যি বাবাকে বোঝাবে তো? সুলতানা বেগম অভয় দিয়ে বললেন, বুঝাবো। মায়ের কথায় একটু ভরসা পেল পৃথা। ইচ্ছে না থাকা সত্ত্বেও কালো শাড়িটা পরে তৈরি হয়ে নিল সে, তবে সাজলো না একটুও। সুফিয়া বেগমও আরও মেয়েকে জোর করেননি, শাড়িটা পরাতে পেরেছেন এই তো অনেক। ক্ষণিক সময়ে নিয়ে সুফিয়া বেগম পৃথাকে নিয়ে ঢুকলেন বসার কক্ষে। মায়ের শিখানো বুলি আওড়িয়ে পৃথা নতমস্তকে সকলকে সালাম জানালো। অস্বস্তি নিয়ে মায়ের কথায় বসলো সোফায়, তবে হৃদয়টা যে বড্ড উতলা হয়ে উঠেছে। বারবার তুর্যের কথা মনে পড়ছে। বিয়ের কথাটা জানার পর থেকে মস্তিষ্কে একটু পরপর তুর্য নামক ব্যক্তিটি হানা দিচ্ছে। তার তো তুর্যের কথা মনে আসার কথা নয়। এই তো কয়টা দিন আগে তাদের দেখা হলো, তারপর শত্রুতা। হ্যাঁ, এখন ছেলেটা এনিয়ে বেরিয়ে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাই বলে তার প্রতি তো পৃথার কোনো অনুভূতি নেই, তাহলে তাকে কেন মনে পড়বে? পৃথা উসখুস করে আর চোখে তাকালো সামনে বসা অপরিচিত মানুষগুলোর পানে। আশ্চর্য হলো বেশ, এখানে 3 জন পুরো নারী এবং 2 জন প্রবীণ পুরুষ ব্যতীত আর কাউকেই দেখা যাচ্ছে না। তাহলে পাত্র কোথায়? তার বাবা আবার কোনো বুড়ো লোকের সাথে বিয়ে ঠিক করেনি তো? করতেও পারে। যারা এভাবে লুকিয়ে চুরিয়ে তার কথা না ভেবে বিয়ে ঠিক করতে পারে, তারা সব পারে। সময় অতিবাহিত হলো আরও একটু। সম্মুখে উপস্থিত পরনারীদের মধ্যে একজন গাল হেসে পৃথাকে শুধালেন, তোমার নাম কি মা? পৃথা উত্তর দিতে ইচ্ছে হলো না। এখানে বসে থাকতেই তো তার মেজাজ গরম হচ্ছে, তবুও ভদ্রতার খাতিরে মেয়েটা উত্তর দিল, পৃথা ইসলাম। পাশের আরেক মহিলা হাসলেন, বললেন, বাহ, ভারী মিষ্টি নাম তো, একদম তোমার মতোই মিষ্টি। মহিলা কথা শেষ করতে না করতেই দরজার দিক থেকে এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। গমগমে কণ্ঠে সে বলল, তুর্য চৌধুরীর বউ বলে কথা, মিষ্টি তো ওকে হতেই হতো। পরপর একই কণ্ঠ শোনা গেল আবারও, বেশ গম্ভীর কণ্ঠে এবার পুরুষটি আওড়ালো, শুনলাম আমার বউকে নাকি কারা বিয়ে দিচ্ছে, তাই আমিও চলে এলাম, দেখি কার বুকে কত বড় পাটা আমার বউয়ের বিয়ে দিবে। উপস্থিত সবাই চমকালো বিস্ময়পূর্ণ দৃষ্টিতে, একযোগে তাকালো সদর দরজার পানে। দেখা মিলল তুর্যের শরীরে জড়ানো কালো শার্টের হাতাটা গোটাতে গোটাতে এলো ভিতরে। ছেলেটা আশেপাশে একবার তাকালো পৃথার পানে, সাথে সাথে থমকে গেল। হৃদস্পন্দন গাঢ় হলো মুহূর্তেই। কালো শাড়িতে কি সুন্দর লাগছে মেয়েটাকে। মুখে কোনো সাজ নেই, গায়ের রংটা উজ্জ্বল শ্যামবর্ণা, অর্থাৎ তুর্যের গায়ের রঙের তুলনায় বেশ চাপাও, তবুও মেয়েটাকে যেন পরীর ন্যায় মনে হচ্ছে তুর্যের নিকট। ছেলেটার দৃষ্টি মুগ্ধ হলো,
কিঞ্চিত সময় নিয়ে বউকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। অমনি একটু আগে ঠান্ডা হওয়া মেজাজটা চটে গেল আবারও। এদের কি সাহস, তার দেওয়া শাড়ি পরিয়ে তার বউকে অন্য পাত্রপক্ষের সম্মুখে বসিয়েছে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে তুর্য একটু শান্ত কণ্ঠে নিজেকে, অতঃপর গিয়ে দাঁড়ালো সোফায় বসা পাত্রপক্ষের পাশে। একবার তীক্ষ্ণ দৃষ্টিতে সকলের পানে তাকিয়ে পাত্রপক্ষের সাথে আসা দুই প্রবীণ পুরুষের উদ্দেশ্যে বলল, আঙ্কেল একটু চেপে বসুন, আমার ছোটখাটো দেহটা নিয়ে আপনাদের মধ্যে একটু বসার স্থান দিন। প্রবীণ পুরুষ দুজন ভড়কে গেলেন তুর্যের কথায়। এ ছেলে আবার কে, আর হঠাৎ এসেই কেন এসব এমন কথায় নেমে পড়েছে। জোরপূর্বক হাসলেন একজন প্রবীণ, একটু সরে বসে বললেন, বসো বাবা। আর এই পর্যায়ে আর চুপ থাকতে পারলেন না পলাশ শিকদার, কণ্ঠে ক্রোধ এঁটে বললেন, এসব কেমন ধরনের অসভ্যতামি, আর তুমি বা এখানে কেন এসেছো? তুর্য পাত্তা দিল না পলাশ শিকদারের কথায়। সে বসে পড়ল সোফার ফাঁকা স্থানে, শার্টের গলার কাছে দুটো বাটন খুলে গা এলিয়ে দিল সোফার সাথে, নাক মুখ কুঁচকে বলল, কি গরম, মনে হচ্ছে এখনই ডিমের মতো সিদ্ধ হয়ে যাব। থামলো তুর্য, পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, এত বছর রাজাকারি করে জীবনে কি করেছেন শ্বশুর মশাই? পথে ঘাটে 2-4টা এসি লাগিয়ে রাখতে পারলেন না? আপনি জানতেন না এই পথে আপনার মেয়ের জামাই আসবে, তার গরম লাগতে পারে? পলাশ শিকদারের দাঁতে দাঁত চাপলেন, কটমট করে বললেন, চুপ থাকো বেয়াদব ছেলে। আর তুমি এখানে কেন এসেছো? আমার বাড়িতে পা রাখার সাহস তোমাকে কে দিয়েছে? তুর্য অবাক হওয়ার ভান ধরল, বিস্ময়ে ভরা কণ্ঠে বলল, সে কি শ্বশুর মশাই, এসব কি ধরনের কথাবার্তা বলছেন? আমার বউয়ের বিয়ে আর আমি আসবো না, সে কখনো হয় নাকি? কথাটা বলেই চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলল তুর্য, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তবে আমার বউয়ের বিয়েতে আমাকে দাওয়াত না করে আমি কিন্তু ভীষণ কষ্ট পেয়েছি শ্বশুর মশাই। এই কাজটা কিন্তু আপনি একদম ঠিক করেননি। পিয়াস এবং পিয়াল উপস্থিত ছিল এই স্থানেই। তুর্যের হঠাৎ আগমন এবং এমন অদ্ভুত বাক্য খেপে গেলে দুই ভাই। পিয়াস শক্ত কণ্ঠে বলল, এসব কেমন ধরনের বেয়াদবি? এটা ভদ্রবাড়ি, ভদ্রভাবে কথা বলো। তুর্য ঘাড় ঘুরিয়ে তাকালো পিয়াসের পানে, হেয়ালিপূর্ণ কণ্ঠে বলল, এটা ভদ্রবাড়ি? ও আমার জানা ছিল না। থামলো ছেলেটা, চোখ মুখ শক্ত করে আবার বলল, তা ভদ্রবাড়ির মেয়েদের বুঝি তালাকহীনা অন্যত্র বিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়? স্বামী জীবিত থাকতেও অন্য পাত্রপক্ষের সম্মুখে বসানো হয় রূপ দেখানোর জন্য। তুর্যের কথা শেষ হওয়ার প্রায় সাথে সাথেই তার কথার উত্তর দিলেন পলাশ শিকদার, তাচ্ছিল্য করে বললেন, স্বামী জীবিত অথচ স্ত্রীর কোনো খোঁজ খবর রাখেনি টানা 7 বছর। স্ত্রী বেঁচে আছে কি মারা গেছে একটা বারে জানার প্রয়োজন বোধ করেনি। তাকে কি আদৌ স্বামীর কাঁধে ফেলা যায়? তুর্যের কণ্ঠ নরম হয়ে এলো, অপরাধীর কণ্ঠে বলল, আমি জানি আমি ভুল করেছি, তার জন্য আমি আপনাদের এবং পৃথার নিকট ক্ষমা প্রার্থী। তবে এখন সেই ভুলটা শুধরে নিতে চাইছি, স্ত্রীকে আপন করে নিতে চাইছি। দয়া করে আপনারা আমার ভুল শুধরানোর জন্য একটা সুযোগ অন্তত দিন। পৃথা এতক্ষণ চুপচাপ শুনছিল, সবটা বোঝার চেষ্টা করছিল, কিন্তু এদের এক একজনের এক এক স্থান থেকে এক এক ধরনের কথায় বোধগম্য হচ্ছিল না কিছুই। তার মধ্যে আবার তুর্য কি বলল, সে পৃথার নিকট ক্ষমা প্রার্থী, আবার স্ত্রীকে আপন করে নিতে চাইছে। এই পর্যায়ে মেয়েটা আর নিজের ধৈর্য রাখতে পারল না, উঠে দাঁড়ালো মেয়েটা, অধৈর্য কণ্ঠে বলল, এখানে কি হচ্ছে, কেউ একটু বলবে আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। পৃথার কথা শুনে তার পানে তাকালো সবাই। হঠাৎ তুর্যের আগমনে তো তারা সবাই পৃথার কথা ভুলেই বসেছিল। মেয়েটা নিশ্চয়ই সবটা শুনে নিয়েছে, আর লুকানো গেল না কিছুই। হয়তো লুকানোটাও ঠিক হবে না। পলাশ শিকদার হাত রাখলেন মেয়ের মাথায়, শান্ত কণ্ঠে বললেন, তোর জীবনের অনেক কথা এখনো তোর অজানা। আমরা এতদিন লুকিয়ে রেখেছিলাম, জানতে দেইনি তোকে। ভেবেছিলাম সবটা জানলে তুই হয়তো ভেঙে পড়বি, মেনে নিতে পারবি না। আর তাছাড়া তখন তুর্যের ফিরে আসারও সম্ভাবনা ছিল না, তাই জানাইনি। কিন্তু আজ মনে হচ্ছে তোকে সবটা জানানো উচিত। তোর জীবন, সুতরাং তোর জীবনে ঘটে যাওয়া সবকিছু জানার অধিকার তোর আছে। থামলেন পলাশ শিকদার, মেয়ের মাথায় হাত রেখেই বলতে শুরু করলেন, ছোটবেলা থেকেই তুর্যের মা এবং তোর মা ভীষণ ভালো বান্ধবী ছিলেন। আবার তাদের বিয়ে হয়েছিল প্রায় পাশাপাশি স্থানে। তুর্যদের বাড়ি এবং আমাদের বাড়ি কাছাকাছি ছিল। আমাদের পূর্বপুরুষদের ভিট রাজশাহীতে হলেও আমরা বাসিন্দা ছিলাম রাজধানী ঢাকায়।
তুর্যের বাবা মায়ের বিয়েতেই তোর মাকে আমি প্রথম দেখেছিলাম। তারপর তার বিয়েতে বিয়ের প্রস্তাব পাঠাই, আর তারপরেই বিয়ে। এটুকু বলে আবার থামলেন পলাশ শিকদার। একটু সময় নিয়ে বলতে শুরু করলেন, পাশাপাশি বিয়ে হওয়ায় ধরুন তোর মা এবং তুর্যের মায়ের বন্ধুত্বটা আরও গাঢ় হয়ে উঠেছিল, আর দুজনই চেয়েছিল তাদের ছেলে মেয়েদের বিয়ে এই সম্পর্কটা দিয়ে মজবুত করতে। কিন্তু দুর্ভাগ্যবশত তুর্যের মা তাহমিনা এবং তোর মা দুজনেই প্রথম সন্তান ছেলে হয়। এরপরে আবার তার অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করেন দ্বিতীয় সন্তানের, কিন্তু এবার দুজনের পুত্র সন্তানের জননীই হন। তৃতীয়বারের বেলায় তাহমিনা আবারও পুত্র সন্তানের জন্ম দিলেও আমাদের কোল আলো করে তুই এসেছিলে। তাহমিনা তখনই বলে রেখেছিলেন তোকে তার বাড়ির ছেলের তুর্যের বউ করে নিবে। তখন আমি তোর আর তুর্যের বয়সের পার্থক্যের কথা ভেবে বিষয়টা মানিনি। তারপর আর এ নিয়ে কথা ওঠেনি, কিন্তু সমস্যা ঝুঁকলো যখন তোর বয়স 10 হলো। তখন তুর্য 20 বছরের এক তরতাজা খামখেয়ালি যুবক। তার ঠিক যা ইচ্ছা করে সে তাই করে বেড়ায়। এখানে সেখানে মারামারি, নেতাগিরি, বন্ধুদের সাথে আড্ডা, সভা সমাবেশ, সব স্থানে সূর্যের নাম। অল্প বয়সে এলাকার ছোটখাটো এক নেতা হয়ে উঠেছিল সে। তাহমিনার ভয় বাড়ে। ছেলের এমন বকে যাওয়াকে মেনে নিতে না পেরে সিদ্ধান্ত নেন বিয়ে দিয়ে দেবেন ছেলেকে ঘরমুখ করতে, এছাড়া নাকি আর উপায় নেই। আমার কাছে তোর হাত চেয়ে বসে তখন। আমিও তুর্য বকে যাওয়া স্বভাব এবং তোদের বয়সে পার্থক্য ভেবে তার প্রস্তাবে সরাসরি না করে দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তাহমিনার অনুরোধ এবং তোর মায়ের কান্নাকাটিতে নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারিনি। তোর মাত্র 10 বছর বয়সে এক প্রকার গোপনেই তোর বিয়ে দিয়েছিলাম তুর্যের সাথে, কিন্তু সেই কর্মটাই ছিল আমার জীবনের চরম ভুল। তুর্য তোকে মেনে নেয়নি। বিয়ের আশয়ে তোর মুখ না দেখেই তোকে ত্যাগ করে চলে গিয়েছিল। তারপর আমরা অনেক চেষ্টা করেছিলাম তুর্যের সাথে যোগাযোগ করার, সবটা ঠিক করার, কিন্তু সে করেনি। ধীরে ধীরে বিষয়টা লোক জানাজানি শুরু হতে শুরু করলো। ফলস্বরূপ সমাজে তোর গায়েও একটু একটু করে কলঙ্ক লাগতে শুরু করেছিল। ছোট বলে তারা তোকে ছাড় দেয়নি মা। অনেকেই কথা তুলেছিল টাকার লোভে তুর্যের সাথে তোর বিয়ে দিয়েছি, অথচ তুর্যদের থেকে অর্থবিত্তের কোনো অংশে কম ছিল না আমার। শুরু হলো সমাজে তোকে হেয় প্রতিপন্ন করা। যে অল্প সংখ্যক আশেপাশের মানুষ তুর্য আর তোর বিয়েটা সম্পর্কে জানলো, তারা দিন দিন হেয় করতে শুরু করলো, যা বাবা হিসেবে আমি মানতে পারলাম না। আর আমি এও চাইনি আমার ভুলের কারণে তোর শৈশব নষ্ট হোক, তুই সবটা জেনে ভেঙে পড়িস। তাই পুরোপুরিভাবে লোক জানাজানি হওয়ার আগেই তোদের নিয়ে এলাকা ছেড়েছি আমি, ঘাঁটি গেড়েছি রাজশাহীতে। পৃথা সবটা শুনল মনোযোগ দিয়ে। আখিদ্বয় ভরে উঠল মেয়েটার। এখন তার কাছে সবটা পরিষ্কার। তুর্য কেন তার ঠিকানা খুঁজেছিল, কেন এতদিন তার সম্মুখে প্রেমময় বাক্য আওড়াতো, সবটা পরিষ্কার। কিন্তু এই পুরুষ তো তাকে ছেড়ে গিয়েছিল, ত্যাগ করেছিল। পৃথার যে নিজের 10 বছর বয়সে বিয়ের কথা মনে ছিল না তা নয়, ঠিক মনে ছিল, কিন্তু যখনই বাবা মায়ের কাছে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করেছে তারা বলেছে ওটা পুতুল বিয়ে ছিল। পুতুল তো কথা বলতে পারে না, তাই পুতুলের হয়েই তাকে কবুল বলানো হয়েছিল। পৃথাও আর সে বিষয়ে ততটা মাথা ঘামায়নি। তার মাথাতে একেবারের জন্য চিন্তা আসেনি তার বাবা মা তাকে মাত্র 10 বছরের বয়সে বিয়ের পিঁড়িতে তুলে দিয়েছে। পৃথার অজান্তেই তার জীবনে এত কিছু ঘটে গেল। বিয়ে হলো, স্বামী ত্যাগী হলো, অথচ সে জানতেই পারল না। এরা সবাই মিলে তাকে ঠকিয়েছে। বাবা মা নিজেদের সম্পর্ক অটুট রাখার জন্য 10 বছরের এক মেয়েকে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। আর যার সাথে বিয়ে দিয়েছিল সে পুরুষটাও শুধুমাত্র নিজের কথা ভেবে তাকে ত্যাগ করে ঠেলে দিয়েছিল অন্ধকারে। কেউ তার কথা ভাবেনি একটা বারের জন্য। যে যার নিজের স্বার্থ শুধুমাত্র ব্যবহার করেছে পৃথাকে। মেয়েটার ভাবনার মধ্যেই শোনা গেল তুর্যের কণ্ঠস্বর। অপরাধীর কণ্ঠে সে বলল, আমি আমার কর্মের জন্য অনুতপ্ত। আমি পৃথাকে ছেড়ে গিয়ে বুঝেছি আমি কতটা ভুল করেছি। ধীরে ধীরে ভীষণ বাজেভাবে আটকে গেছি ওর মায়ায়। আমি ভালোবেসে ফেলেছি পৃথাকে, তাই তো আবারও ছুটে এসেছি ওকে ফিরিয়ে নিতে। পৃথা পেছনে ঘুরে তাকালো তুর্যের পানে, তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আপনি আমাকে ছেড়ে গিয়ে বুঝলেন আমাকে ভালোবেসে ফেলেছেন। আমার বাবা মা বুঝলো তারা ভুল করেছেন। আফসোস শুধুমাত্র আমিই বুঝলাম না আমার অগোচরে আমার কাছের মানুষগুলোর নিকট তাদের সম্পর্ক রক্ষায়, স্বার্থ রক্ষায় আমি ভীষণ বাজেভাবে ঠকে গেছি। তুর্য এগিয়ে এসে দাঁড়ালো পৃথার সম্মুখে, কিছুটা অস্থির কণ্ঠে বলল, আমি ভুল করেছি, এর জন্য তুমি আমাকে অবশ্যই দোষী সাব্যস্ত করতে পারো, কিন্তু তাই বলে ঠকবাজ উপাধি দিতে পারো না। আমি তোমাকে ঠকাইনি। তুই হয়তো ভুলে যাচ্ছ, তোমার আর আমার বিয়ের সময়ে আমার বয়স ছিল 20 বছর,
আর তোমার মাত্র 10। একজন 20 বছরের তরতাজা যুবকের সাথে যদি জোর জবরদস্তি করে, ত্যায্যপুত্র করার হুমকি দিয়ে মাত্র 10 বছর বয়সী এক শিশুকন্যার বিয়ে দেওয়া হয়, তবে ওই যুবকের এমন প্রতিক্রিয়া কিংবা রাগ করাটা কি অস্বাভাবিক কিছু? আমার স্থানে তুমি থাকলে কি করতে? প্রশ্নটা না হয় নিজেকেই করো। পৃথার দৃষ্টি শীতল হলো। বুঝলো সে ওই বয়সে তুর্যের তাকে মেনে নেওয়া সম্ভব ছিল না। তুর্যের স্থানে সে থাকলে হয়তো সেও মেনে নিতে পারত না। কিন্তু পরের 7 বছর ভালোবাসলে সে 7 বছরে কেন ফিরে এলো না? কেন একটা বার খোঁজ নিল না? এত বছর পর এসেছে ভালোবাসার দাবি নিয়ে। হতে পারতো এত বছরে পৃথা অন্য কাউকে ভালোবেসে ফেলেছে, অন্য কারো মায়ায় আবদ্ধ হয়েছে। যদিও ভাগ্যগুণে এসবের কিছুই হয়নি, কিন্তু এ হতেও তো পারতো। আচ্ছা, এত বছর পর তুর্য কি সত্যি ভালোবাসে তার কাছে ফিরে এসেছে, নাকি এর পেছনেও কোনো স্বার্থ আছে? হতেই পারে স্বার্থ আছে। এই মুহূর্তে কাউকে আর বিশ্বাস হচ্ছে না পৃথার। মেয়েটা তপ্ত নিঃশ্বাস ফেললো, ঠান্ডা কণ্ঠে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।